কালকে প্রথম যেটা দেখানো হয়েছিল হাউ টু সেভ ফাইল। ফাইল কিভাবে সেভ করতে হয়, এর মধ্যে তো কোনো সমস্যা নাই, আছে? ফাইল সেভ করার পরে আমাদের ফাইলকে ক্লোজ করতে হয়। হাউ টু ক্লোজ ফাইল, কিভাবে আমরা ফাইলকে ক্লোজ করব। এটা গুরুত্বের মধ্যে বলা হয়েছে ফাইলের গোপনীয়তা রক্ষা করার জন্য কাজের শেষে ডকুমেন্ট ক্লোজ করে রাখতে হয় বা ফাইল ক্লোজ করে রাখতে হয়। আমরা যখন ডকুমেন্টের মধ্যে কাজ করি তখন আশেপাশে যারা থাকে সবাই এই ডকুমেন্টের মধ্যে কি আছে তা দেখতে পায়, কিন্তু আমি কাজ করা অবস্থায়, আপনারা কাজ করা অবস্থায় সেটার মধ্যে কেউ কোনো প্রকার পরিবর্তন করতে পারবে না। যদি আপনি ফাইলটাকে ওপেন অবস্থায় রেখে চলে যান, তাহলে যে কেউ এই ফাইলটার মধ্যে পরিবর্তন করে ফেলবে অথবা ফাইলটাকে নষ্ট করে ফেলবে। এই ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য বা ফাইলটাকে ঠিক রাখার জন্য অবশ্যই কাজের শেষে ফাইলকে ক্লোজ করে রাখতে হবে। আপনি যখন ফাইলকে ক্লোজ করবেন তখন দুই ধরনের পদক্ষেপ আপনার সামনে আসবে। দুই ধরনের পদক্ষেপ দুই সময় আসবে। যেমন একটা হলো আপনি ফাইলকে সেভ করছেন, সেভ করার পরে ক্লোজ করছেন, সেটা সরাসরি ক্লোজ হয়ে যাবে। এটা হলো প্রথম। আর দ্বিতীয় হলো আপনি ফাইলকে সেভ করছেন, সেভ করার পরে ফাইলটাকে আপডেট করছেন, সেই ক্ষেত্রে ক্লোজ দিতে গেলে ফাইলটাকে আবার সেভ করতে বলবে। কিন্তু পরবর্তীতে যদি সেভ করতে বলে তাহলে সেই ক্ষেত্রে সেভ করলে নতুন ভাবে নাম এবং লোকেশন দেওয়ার প্রয়োজন হবে না। কথা বুঝছেন? শুধু সেভে ক্লিক করলেই সেটা সেভ হয়ে যাবে আপডেট সহ। যেমন এই ফাইলটা আমাদের সেভ করা আছে, এখন আমি যদি সরাসরি ফাইলে যেয়ে ক্লোজ করে দিই তাহলে কিন্তু কোনো সেভের কমান্ড আসলো না, সরাসরি ক্লোজ হয়ে গেছে। কেন? কারণ আমি এই ফাইলটাকে সেভ করে রাখছি, ঠিক আছে, অথবা আপডেট করার পরে সেভ করছি, তারপরে ক্লোজের কমান্ড দিছি, এই জন্য সরাসরি বন্ধ হয়ে গেছে। আর যদি আমি আপডেট করি এখানে কোনো, যেমন এখানে যদি আমি লিখি এখানে আমি লিখলাম, এখন এটাকে কিন্তু আমি সেভ করে নাই, সেভের কমান্ড আমি কি দেই নাই, না দিয়ে যদি সরাসরি ক্লোজের কমান্ড দেই তাহলে এই যে দ্বিতীয় অপশনটা আমাদের সামনে আসবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস ইউ মেড টু দ্য কুইক বার্ন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই নামের ফাইলের মধ্যে আপনি যা পরিবর্তন করছেন সেটা সেভ করতে চান কিনা। তিনটা অপশন আছে, সেভ, ডোন্ট সেভ, ক্যান্সেল। সেভ দিলে সেভ হয়ে ক্লোজ হয়ে যাবে, ডোন্ট সেভ দিলে আপডেট ছাড়া সেভ হবে আগের অবস্থায়, আর ক্যান্সেল করলে ডকুমেন্টটা চালু থাকবে। যদি আমরা এখন এখানে সেভ দিই তাহলে সেভ হয়ে ফাইলটা ক্লোজ হবে। এরপরে আছে আমাদের ওপেন করা। ডকুমেন্টের মধ্যে যে কোনো ধরনের পরিবর্তনের জন্য ফাইলটাকে ওপেন করতে হয়। কি ধরনের পরিবর্তন? যেমন আপডেট করার জন্য, অথবা প্রিন্ট করার জন্য, অথবা এই ডকুমেন্টটাকে মুভ করানোর জন্য, অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেওয়ার জন্য। তো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে নেওয়ার জন্য ফাইল ওপেন না করলেও হয়, যদি সেখানে কারেকশন করার প্রয়োজন হয় তাহলে ওপেন করতে হবে, অথবা প্রিন্ট করার যদি প্রয়োজন হয় তাহলে ওপেন করতে হবে। ঠিক আছে? ফাইলটা ওপেন করার তিনটা নিয়ম আছে। যখন আপনি ওপেনে যাবেন, ফাইলে যে ওপেনে যাবেন, সর্বপ্রথম আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে। আপনাকে যদি কেউ বলে একটা নির্দিষ্ট নাম দিয়ে যে ফাইলটা ওপেন করেন, প্রথমে আপনাকে জানতে হবে ফাইলটা কোথায় আছে, কোন ড্রাইভে আছে। কম্পিউটারের মেমোরি তো অনেক বড়, এর ভিতরে অনেক জায়গা আছে, এখন কোথায় আছে সেটা আগে জানতে হবে। এটা হলো প্রথম। আচ্ছা, লোকেশনটা জানতে হবে। এরপরে লোকেশনে যাওয়ার পর আপনি ফাইলটাকে পাবেন কিভাবে? এখানে তিনটা নিয়ম আছে।
আমরা ডির মধ্যে রাখছিলাম। কালকে একটা ফাইল আমরা সেভ করছিলাম কি নামে, আব্দুল্লাহ নামে, ঠিক আছে। যখনই আমরা নির্দিষ্ট লোকেশনে যাব, হয়তোবা দেখা যাবে আমাদের যে নামের ফাইলটা প্রয়োজন সেই নামের প্রথম অক্ষর দিয়ে অনেকগুলো ফাইল আছে, এটা থাকতেই পারে। এটা আমি প্রথমটার কথা বলতেছি, প্রথম নিয়মে যেটা আমরা বের করব। লোকেশনে যাব, লোকেশনে যাওয়ার পরে আমরা কি করব, একই অক্ষর দিয়ে যদি অনেকগুলো ফাইল থাকে সেখান থেকে আমি কিভাবে বের করব। যে কোনো একটা ফাইলের মধ্যে ক্লিক করতে হবে, নামের প্রথম অক্ষর চাপ দিতে হবে, তারপরে সেই অক্ষরের সিরিয়ালগুলো আপনার সামনে আসবে। এখানে ফাইলগুলো সেভ হয় অ্যালফাবেট অনুসারে, ঠিক আছে। এ অ্যালফাবেটের যেগুলো আছে সেগুলো এক সিরিয়ালে আসবে, বি অ্যালফাবেটের যেগুলো আছে সেগুলো আরেক সিরিয়ালে আসবে, এভাবে জেড পর্যন্ত সিরিয়াল অনুসারে আসবে, ঠিক আছে। এখন এ সিরিয়ালের আসলো, আপনি এখান থেকে আপনার নামের নির্দিষ্ট ফাইলটা সিলেক্ট করবেন। দ্বিতীয় নিয়ম হলো ফাইল নেমের ঘরে আপনার নামের সঠিক বানানটা লিখতে হবে। যদি তিনটা বা দুইটা অক্ষর মিলে যায় তাহলে সিমিলার নেমগুলো আপনাকে এখানে শো করবে, সিমিলার নেমগুলো এখানে কি শো করবে। এটা হলো দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম হলো এই যে এখানে সার্চ আছে, সার্চ লোকাল ডিস্ক ডি, আপনি এখানে সার্চ করবেন। যখনই আপনি এখানে লিখবেন, লেখার পরেই শুধু এই ফাইলটাই আপনার সামনে আসবে। এই হলো তিনটা নিয়ম, বুঝলেন নাই? এই তিনটা থেকে যে কোনো একটা নিয়ম আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ফাইল নেমের ঘরে লেখা আর সার্চের ঘরে লেখার জন্য আপনাকে স্পেলিংটা জানতে হবে। আর যদি মানে CSLD বা এই কোনোটাই যদি না জানি কোনো সায়েন্স, হ্যাঁ, সেক্ষেত্রে কি সার্চ দেওয়ার সেই ক্ষেত্রে আপনি যে এখানে লিখবেন যে আসলে নামটা কি ছিল আপনার, ফাইলের নাম ছাড়া তো আপনি কি দিয়ে সার্চ ফাইলের নাম করবেন? জানি লোকেশন কোন লোকেশনে আছে এটা জানলাম। তাহলে আপনাকে এখানে সরাসরি এই যে দিস পিসিতে যেতে হবে, দিস পিসি বা মাই কম্পিউটার বা কম্পিউটারে যাওয়ার পরে যে এখানে সার্চ করবেন, এই যে সার্চ দিস পিসি এখানে লিখবেন, তখন চলে আসবে। এটা কোথায় আছে? এই যে ডির মধ্যে আছে, লোকেশন সহ মডিফাই কত তারিখে হয়েছে এবং এটার ফাইলের সাইজ কত সম্পূর্ণ চলে আসবে, ঠিক আছে। সার্চ আপনি নির্দিষ্ট ড্রাইভেও যে করতে পারেন বা পুরা কম্পিউটারেও করতে পারেন, অর্থাৎ পুরা মেমোরিতেও করতে পারেন, ঠিক আছে। তো যেভাবেই হোক, আপনি যেভাবেই দিতে চান না কেন, ফাইলটাকে সিলেক্ট করে ওপেন দিলেই সেই ফাইলটা আমাদের সামনে চলে আসবে। আসছে না আব্দুল্লাহ নামের ফাইল আসছে? বুঝতে পারছেন তো? হাউ টু সেভ এস ফাইল, এটার গুরুত্বতে বলা হয়েছে একই ডকুমেন্টকে একাধিক নামে রাখা। এই ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ফাইলকে একাধিক নাম দিয়ে বা বিভিন্ন নাম দিয়ে রাখতে হবে। কেন রাখবো? যদি কোনো কারণে কোনো ফাইলটা নষ্ট হয়ে যায় তাহলে সেই ফাইলের ডকুমেন্টগুলো অল্টারনেট নেম দিয়ে যেটা রাখা হয়েছে সেটার মধ্যে পাওয়া যাবে, কথা বুঝছেন? উদাহরণস্বরূপ কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো বিশেষ ব্যক্তির একটা ফাইল থাকে না, যেমন যে এক্সিকিউটিভ ডাইরেক্টর বা চেয়ারম্যান, ঠিক আছে, তাদের কখনো একটা ফাইল হয় না। সব ফাইলের সাথে স্টোর রুমে একটা ফাইল থাকবে, আর স্পেশালি একাধিক কপি করে চেয়ারম্যানের কাছে বা ম্যানেজারের কাছে সেগুলো সংরক্ষিত হয়, ঠিক আছে, বিশেষ বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। ঠিক কম্পিউটারের ডকুমেন্ট যদি কোনো বিশেষ ডকুমেন্ট তৈরি হয়
তাহলে সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কারণগুলো কি কি? সাধারণত একটাই কারণ হয়, দুই ধরনের কারণ হয়। একটা হলো যদি ভুলক্রমে একটা ফাইল মুছে যায়, আরেকটা হলো যদি কেউ শত্রুতা করে কোনো ফাইলকে পরিবর্তন করে ফেলে। এই দুইয়ের কারণে কম্পিউটার থেকে বা যে কোনো অফিস থেকে ফাইলগুলো নষ্ট হয়। এছাড়া কোনো ফাইল নষ্ট হওয়ার কোনো কারণ নাই। যদি উই পোকা তেলা পোকা নষ্ট করে তাহলে ওখানে মানুষ চাকরি করতে পারবে না, কথা বুঝছেন? সেখানে কোনো নিয়ম কানুন নেই। আমার কথা বুঝছেন? তাহলে এই কারণে আমাদের একটা ফাইলকে একাধিক নামে সেভ করে রাখতে হয়। যেমন এটা দি কুইক ব্রাউন ফক্স নামে আছে, এটাকে আমি অন্য আরেকটা নাম দিয়ে সেভ করব। ঠিক আছে? কি নামে রাখবো? মনে করেন আব্দুল্লাহ নামে এই ফাইলটাকে আমি রাখবো। সেভ এজ এর মধ্যে আবার দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপ হলো একাধিক নামে রাখা, আর দ্বিতীয় স্টেপ হলো আপডেট ফাইলকে সেভ এজ ফাইলে স্থানান্তর করা। আচ্ছা, ফাইলে যাবেন, ফাইলে যে সেভ এজ এর কমান্ড দিবেন। সেভ এবং সেভ এজ এর মধ্যে পার্থক্য কি এটা বুঝতে হবে। সেভ একবারই সেভ করবে, আর সেভ এজ এখানে ক্লিক করলে সে বারবার নাম এবং লোকেশন দিতে বলবে। কিন্তু সেভে ক্লিক করলে সে সেভ হয়ে যাবে, কিন্তু লোকেশন এবং নাম দিতে বলবে না। আর সেভ এজ এর কাজই হলো যখনই আপনি সেভ এজ এর কমান্ড দিবেন তখনই সেভ এজ এর ডায়লগ বক্সটা আসা মানে হলো সে আবার সেভ করতে বলতেছে। কিন্তু একটা ফাইলকে যতবার সেভ এজ আর ডায়লগ বক্স আসবে প্রত্যেকবার আমাদের নতুন নতুন নাম দেওয়ার প্রয়োজন নাই। যেমন এখানে কারেন্ট সেভ নেম যেটা আছে, দি কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটার পরিবর্তে আমি এখানে লিখে দিব আব্দুল্লাহ। ঠিক আছে? এখন আমি সেভ দিব। সেম লোকেশনও দিতে পারেন অথবা অন্য লোকেশনও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। শীটের মধ্যে বলা হয়েছে একই লোকেশন অথবা নতুন লোকেশনও আপনি ইচ্ছা করে দিতে পারেন। সেভ দেন, দেখেন এখন কি নামে আছে? আব্দুল্লাহ। তার মানে কি আমাদের মেইন যে ফাইল সেটা ক্লোজ হয়ে সেভ এজ ফাইলটা এখন আমাদের সামনে আছে। তো এখানে একটা বিষয় বোঝার আছে, সেভ এজ ফাইল এবং মেইন ফাইলের মধ্যে গুরুত্ব কতটুকু, পার্থক্য কতটুকু, বা মেইন ফাইল বা সেভ এজ ফাইল কেন বলা হয়? মেইন ফাইলটা হলো যেটা আপনি প্রথমবার সেভ করবেন এবং যতবার আপডেট করবেন আপনাকে মেইন ফাইলে আপডেট করতে হবে। ওখান থেকে আপনি সেভ এজ ফাইল অর্থাৎ অল্টারনেট ফাইল যেটা তৈরি হয়েছে সেটার মধ্যে আপনি রিপ্লেস করবেন। তাহলে সেভ এজ ফাইলটা আমাদের তৈরি হলো, তাই না? এটাকে আমরা ক্লোজ করে দিয়ে মেইন ফাইলটাকে আমরা ওপেন করব। এটা হলো মেইন ফাইল। ঠিক আছে? এখন এখানে আমরা আরো কিছু আপডেট করব। মেইন ফাইলটাকে আপডেট করলাম, করার পরে মেইন ফাইলটাকে অবশ্যই সেভ দিতে হবে। আপডেট করার পর কি মেইন ফাইলটাকে অবশ্যই সেভ করতে হবে। আপডেট করার পর কি সেভ করতে হবে। আপনি এখানে আপডেট করার পর সেভ না করে সরাসরি যদি সেভ এজে যে আপনি অল্টারনেট ফাইলটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সেটা শুধু সেভ এজ ফাইলে সেভ হবে, কিন্তু মেইন ফাইলে এটা সেভ হবে না। বুঝেন নাই? তাহলে মেইন ফাইলটাকে আগে সেভ করতে হবে, আপডেট করার পরে একবার সেভ দিবেন। তো এইখানে যেটা আছে আমাদের সেভ এজ ফাইলে তো সেটা যায় নাই, গেছে? যায় নাই। ফাইলে যে সেভ এজ সেম কমান্ড, এটাকে বলা হয় আপডেট রিপ্লেসমেন্ট। সেভ এজ ফাইল কোনটা আছে? আব্দুল্লাহ। সিলেক্ট করলেন সেই ফাইলটা, সেভে ক্লিক করেন, এই যে রিপ্লেস এক্সিস্টিং ফাইল রিপ্লেস করতে হবে। ওকে, এখন কোনটা আছে? এখন দুইটা ফাইল ওপেন করেন, দেখেন একই রকম জিনিস। দেখেন এটার মধ্যে যা আছে, এই যে এখানে কিন্তু দুইটা ফাইল, এই দি কুইক ব্রাউন ফক্স মধ্যে যা আছে আব্দুল্লাহর মধ্যে তাই আছে, আছে না?
বুঝতে পারছেন? তো সবসময় জন্য আমাদের কি করতে হবে, মেইন ফাইলের মধ্যে আপডেট করে পরে সেভ এস ফাইলের মধ্যে সেটাকে রিপ্লেস করলেই আপডেটটা চলে আসবে। হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল, কিভাবে একটা নতুন ফাইল আমরা তৈরি করব। প্রথমে এগুলো গুরুত্ব জানতে হবে। নতুন ফাইল তৈরি করার গুরুত্ব হলো একটি ডকুমেন্টে কাজ, এটা আপনাদের লেখা হয় নাই না, লিখছেন? লিখছেন তো। একটি ডকুমেন্টে কাজ করা অবস্থায় নতুন আরেকটা ডকুমেন্ট তৈরি করা। আপনি একটা ডকুমেন্টে কাজ করতেছেন, অন্য একজনের ডকুমেন্ট তৈরি করতেছেন, তখন আরেকজনের ডকুমেন্ট আপনার সামনে আসলো, পেপারস আসলো, সেটাকেও তৈরি করতে হবে ওই মুহূর্তেই। ওই মুহূর্তে কি তৈরি করতে হবে। এখন মনে করেন আপনি ওনার ফাইল তৈরি করতেছেন, ঠিক আছে? তো তখন যদি আমি আপনাকে যে বলি আমার ফাইলটা তৈরি করে দেন এখনই, এবং আপনি যদি আগে যার ফাইলের কাজ করতেছিলেন তার ফাইলটা যদি ক্লোজ করে দেন, তাহলে কিন্তু তার মন খারাপ হবে, হওয়াটাই স্বাভাবিক, এবং সে অপমান বোধ করবে, প্রাধান্যটা বেশি দিচ্ছে, তাই না? এটা হলো কমার্শিয়াল ক্ষেত্রে। আর যদি অফিসিয়াল ক্ষেত্রে হয় তাহলে কেউ কিছুই মনে করবে না। তাহলে কি করতে হবে, একটা ফাইল চালু থাকা অবস্থাতেই আপনার নতুন আরেকটা ফাইল তৈরি করতে হবে, ঠিক আছে? কিভাবে করবেন? ফাইল, ক্লোজ দিলে তো ওইখানে আবার যে যতটুকু আমি ডকুমেন্টস তৈরি করছি ওইটা সেভ থাকবে। হ্যাঁ, সেভ, সেভ দিলে সেভ থাকবে, ওইটা সেভ করে তারপরে ফাইল। কিচ্ছু করা লাগবে না। আপনার ফাইল তো এখানে একটা ওপেন আছে, কিচ্ছু করা লাগবে না। আপনি এখানে ফাইলে যে কিচ্ছু করা লাগবে না, ফাইল হোমে ছিলেন, ফাইলটা দেখতেছেন আপনি, তাহলে কি করতে হবে, ফাইলে যে নিউ, ঠিক আছে, এই নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে যেখানে ক্রিয়েট লেখা আছে ডান পাশে, এই ক্রিয়েটে ক্লিক করবেন, নতুন আরেকটা পেজ আপনার সামনে চলে আসবে, ব্ল্যাঙ্ক পেজ, যেটার কোনো নাম নাই, যেটা কি কোনো নাম নাই, এই নামে ডিফল্ট নেমে একটা ফাইল আসবে, সেখানে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করার পরে যদি প্রয়োজন হয় সেভ করবেন। দেখেন এখন কিন্তু দুইটা ফাইল ওপেন আছে, কেউই মন খারাপ করতে পারবে না, দুইটা ফাইলই সামনে ওপেন আছে, তবে একটা নিচে আরেকটা আছে, দুইটাই আছে। যদি আপনি ক্লোজ করে দেন, হয়তো আপনি সেভ করেন নাই আগে যার কাজ করতেছিলেন, তাহলে আপনাকে সময় নষ্ট করতে হবে। প্রথমে ফাইলটাকে ক্লোজ করতে হবে, সেভ দিতে হবে, যদি সেভ না করেন সেভ দিতে হবে, নাম দিতে হবে, লোকেশন দিতে হবে, তারপরে নতুন আরেকটা ফাইল ওপেন করে তার কাজ করতে হবে। আবার যখন আগের লোকের কাজ করবেন তখন এটাকে আবার ওপেন করার জন্য লোকেশনে যে ওপেন করতে হবে। অনেক সময় যাবেন না, দরকার নাই ক্লোজ করার, আপনি সরাসরি নিউতে যে ক্রিয়েট করলে আপনি আরেকটা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারতেছেন। কথা বুঝছেন? হাউ টু গেট পেজ সেটআপ, নির্দিষ্ট পেপার সাইজ অনুসারে ডকুমেন্টের পেপার সাইজকে তৈরি করা, ডকুমেন্টের পেপারকে তৈরি করা। আমরা যখন ডকুমেন্ট তৈরি করি, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা চালু করি, তখন আমাদের সামনে একটা পেজ আসে, একটা কি পেজ আসে, একটা ডিফল্ট মেজারমেন্ট পেজ আমাদের সামনে আসে। যদি না আসতো তাহলে তো আমরা ডকুমেন্ট তৈরি করতে পারতাম না, তাই না? তো এখানে যেই সাইজে আমাদের ডকুমেন্টটা তৈরি হয়েছে, হয়তো সেই সাইজে প্রিন্ট আমাদের হবে না, বা বড় সাইজের পেপারে দিতে হবে অথবা ছোট সাইজের পেপারে দিতে হবে। সেই ক্ষেত্রে ডকুমেন্ট তৈরি করার আগেই আমাদের পেপার সাইজটা তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? এখানে মনে করেন বিভিন্ন চিত্র, বিভিন্ন লেখা দেওয়া আছে, এবং এই সাইজের মধ্যে আপনি সেগুলোকে একটা শেপ তৈরি করছেন, একটা মেজারমেন্ট শেপে নিয়ে আসছেন। কিন্তু আপনি যখন এই পেজটাকে বড় করবেন অথবা ছোট করবেন,
তখন কিন্তু এগুলি সব এলোমেলো হয়ে যাবে। এখানে সব নির্দিষ্ট জায়গায় বসে আছে না? যখন আপনি পেপারটাকে বড় করবেন বা ছোট করবেন তখন এগুলো কি এলোমেলো হয়ে যাবে। সেজন্য ডকুমেন্ট তৈরি করার আগেই আমাদের পেজ সেটআপটাকে ঠিক করতে হবে। পেজ সেটআপ করার জন্য আমাদের পেজ লেআউটে যাওয়ার পর পেজ সেটআপের এই আইকনে ক্লিক করতে হবে। তারপরে পেজ সেটআপের ডায়লগ বক্স আসবে। এখানে আমরা দুইটা অপশনে কাজ করব, মার্জিন এবং পেপার সাইজ। মার্জিনের মধ্যে তিনটা অপশন আছে। মার্জিনের মধ্যে তিনটা অপশন আছে। মার্জিনের মধ্যে তিনটা অপশন হলো, একটা হলো মার্জিন, দুইটা অপশন আছে। একটা হলো মার্জিন আর একটা হলো ওরিয়েন্টেশন। আপনি এখানে বসে প্র্যাকটিস শুরু করেন। কালকে যে লাইনটা দেখাচ্ছিলাম ওটা শুরু করেন। ওই যে পাশের জায়গা আছে বা নিচে জায়গা আছে, খাতাগুলি নিচে রাখেন, নিচে জায়গা আছে। প্রথম কাজ হলো আমাদের মার্জিন। মার্জিনের কাজটা কি? মার্জিনের কাজ হলো আমাদের লেখাটা শেষ এবং শুরুর জায়গা তৈরি করা। অর্থাৎ পেপারটাকে চারপাশ থেকে একটা মার্জিন তৈরি করতে হবে। লেখাটা কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে, এটা বলে মার্জিন। টপ, বটম, লেফট, রাইট, চারটা অ্যালাইনমেন্ট আমাদের, চারটা মার্জিন আমাদের আছে, চারটা পজিশন আছে। টপ মার্জিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। টপ মার্জিনটা সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ? কেন টপ মার্জিনটাকে গুরুত্ব দেওয়া হয়? যদি প্যাডের মধ্যে প্রিন্ট করার প্রয়োজন হয়, প্যাড তো আমরা সবাই চিনি, সেটা মেডিকেল প্যাড হোক, ফিজিশিয়ান প্যাড হোক, অথবা অফিসিয়াল প্যাড হোক, ঠিক আছে, অথবা কমার্শিয়াল প্যাড হোক, যেই প্যাডই হোক না কেন, প্যাডই প্রত্যেকটা প্যাডের উপরে নাম ঠিকানা থাকে এবং কখনো কখনো কোনো প্যাডের নিচেও কিছু লেখা থাকে। সাধারণত অফিসিয়াল প্যাডের ক্ষেত্রে যে নাম ঠিকানাগুলো লেখা থাকে তার মার্জিন থাকে 2.5 ইঞ্চি। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আমাদের তো উপরের লেখার জন্য তো 2.5 ইঞ্চি তো বাদ দেওয়াই হয়েছে, প্যাডের মধ্যে তো লেখা আছে, তাহলে আমরা এখানে আবার টপ মার্জিনটা 2.5 ইঞ্চি কেন দিব? দেখেন এখন লেখাটা আমাদের কোথায় আছে, এই অবস্থায় আছে না? 2.5 ইঞ্চি যদি আসতে হয় তাহলে আমাদের এখানে আসবে, এই যে এই জায়গা থেকে আসবে লেখাটা, কি এখানে আসার কথা ছিল, কিন্তু লেখাটা আরো 1.5 ইঞ্চি উপরে আছে। যদি আপনি 2.5 ইঞ্চি টপ মার্জিন না দেন, 2.5 ইঞ্চি যদি না দেন, তাহলে প্যাডের উপরে যে লেখা আছে নাম ঠিকানা তার উপর থেকে প্রিন্ট শুরু হবে এবং প্যাডটা বাতিল হয়ে যাবে। বুঝতে পারেন? আপনি বুঝছেন? আচ্ছা এখানে আমি করে দেখাই, দেখেন এখানে আমি টপ মার্জিন দিলাম কত, 2.5 ইঞ্চি দিয়ে আমি এখানে ওকে দিলাম, লেখা নিচে নেমে গেছে না? হ্যাঁ, মাঝখানের এই জায়গাটুকু ফাঁকা হয়ে গেছে। কেন ফাঁকা হয়েছে? কারণ প্যাডের উপরে আমাদের নাম ঠিকানা আছে, ওই জায়গাটা তো আমাদের বাদ দিতে হবে। যদি বাদ না দেন তাহলে এই লেখাটা যদি উপরে থাকতো, তাহলে যে লেখা যেখানে থাকবে সেখান থেকে প্রিন্ট শুরু হবে, সেক্ষেত্রে প্যাড বাদ হবে না? না ঠিক থাকবে? বাদ হবে। যদি স্ট্যাম্পে প্রিন্ট করতে হয়, দলিলের কাগজ, সেই ক্ষেত্রে 4.5 দিতে হয়, সর্বোচ্চ 5 ইঞ্চি, সর্বনিম্ন 4.5 ইঞ্চি, 4.5। কেন দিতে হয়? কারণ প্রত্যেকটা স্ট্যাম্পের তার একটা মূল্য আছে, মূল্যের ছাপা দেওয়া থাকে, কিন্তু কার্ডিস স্ট্যাম্প যেগুলো সেগুলোর মধ্যে কোনো মূল্য থাকে না। কার্ডিস স্ট্যাম্প চিনেন আপনি? স্ট্যাম্পের সাথে আপনি পরিচিত না? একটা স্ট্যাম্প আছে যার মূল্য দেওয়া থাকে 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 5 টাকা, দলিলের কাগজ। আরেকটা আছে একদম পুরো হলুদ রঙের, ওটার মধ্যে স্ট্যাম্পের কোনো মূল্য লেখা থাকে না, ওটাকে কার্ডিস বলা হয়, ঠিক আছে? তো কার্ডিস হোক অথবা দলিল, আপনার মেইন স্ট্যাম্প হোক, সর্বক্ষেত্রে আপনাকে 4.5 ইঞ্চি দিতে হবে।
ঠিক আছে? 4 ইঞ্চির মধ্যে আপনার ছাপাটা থাকে এবং ছাপার নিচে আরো .2 মধ্যে ওটার একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। ছাপাটার নিচে বাম পাশে একটা সিরিয়াল নাম্বার থাকে এবং আপনার লেখাটা শুরু হবে আরো .3 নিচ থেকে। সেক্ষেত্রে আমাদের টোটাল আসবে 4.5। বুঝতে পারছেন? অনেক সময় স্ট্যাম্পের মধ্যে ডান দিকে উপরে খাড়া ভাবে সিগনেচার দিতে হয়। জমি জমা দলিল যেগুলো, সেগুলোতে খাড়া সিগনেচার থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে 5 থেকে 5.5 ইঞ্চি দিতে হবে। অর্থাৎ 5.5 ইঞ্চি দিলে যে 1 ইঞ্চি জায়গাটা থাকবে 1 ইঞ্চির মধ্যে তারা সিগনেচার করবে। অথবা 5 ইঞ্চি দিলে কি আপনার সিগনেচার করলে স্ট্যাম্পের মূল্যের উপরে যদি চলে যায় তাহলে সমস্যা নাই। আর যদি আপনি 4.5 ইঞ্চি দেন তাহলে সিগনেচারের জায়গা থাকবে। তাহলে এখানে আমরা 4.5 দিলে 4.5 ইঞ্চি নিচে লেখাটা নেমে যাবে, তারপরে প্রিন্ট হবে। ঠিক আছে? যদি সাদা কাগজ হয় তাহলে চারপাশে থাকবে 1 ইঞ্চি করে, টপ বটম লেফট রাইট হবে কি 1 ইঞ্চি করে। টপ মার্জিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন বললাম, বটম লেফট রাইট আপনি আপনার প্রয়োজন অনুসারে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি 2.5 দিলাম টপ মার্জিন, বটম লেফট রাইটে দিলাম 1 ইঞ্চি করে। ওরিয়েন্টেশন অর্থাৎ প্রিন্ট কিভাবে আসবে, সাধারণত কম্পিউটার থেকে প্রিন্ট হয় পোর্ট্রেট ওরিয়েন্টেশন। পোর্ট্রেট ওরিয়েন্টেশন আপনাদের সামনে বা আপনারা খাতায় যে লিখতেছেন এটাই হলো পোর্ট্রেট ওরিয়েন্টেশনের লেখা। খাতাটাকে ঘুরে ঘুরে যদি লেখেন তখন সেটা হবে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। কথা বুঝছেন না বুঝেন নাই? বাড়ি ভাড়া হবে, রুমমেট আবশ্যক, পড়াতে চাই, বিক্রয় বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলো সব ল্যান্ডস্কেপে হয়। ঠিক আছে? তো এখানে দেখেন আমি পোর্ট্রেট থাকা অবস্থায় পোর্ট্রেট ওরিয়েন্টেশনের টপ মার্জিন টপে দিছি 2.5। যখন আমি ল্যান্ডস্কেপ করছি তখন টপ মার্জিনটা বামে চলে আসছে, কখনো কখনো ডানেও চলে আসে। তো সেই ক্ষেত্রে কি আমরা প্রিন্ট দিলে সঠিকভাবে প্রিন্ট হবে? সেজন্য যদি ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে বা আপনার সামনে এমন একটা কাজ আসলো যেটা আপনি দেখে বুঝতেছেন যেটা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে করতে হবে, সেই ক্ষেত্রে আগে ওরিয়েন্টেশন কনফার্ম করবেন, তারপর মার্জিনে যাবেন। আর যদি আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ না হয় তাহলে আপনি পোর্ট্রেট থাকা অবস্থাতেই মার্জিন দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এখানে কি বলছে, টাইপ দ্য মার্জিন টপ বটম লেফট রাইট, সিলেক্ট ওরিয়েন্টেশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, তারপর বলছে পেপার। দেখেন আপনাদের শীটের মধ্যে কিন্তু শুধু মেইন কমান্ডগুলি, কিন্তু কমান্ডের ব্যবহার কিন্তু এখানে লেখা নেই। যে আলোচনা করতেছি এগুলোই ব্যাখ্যা, এগুলো কি ব্যাখ্যা। এরপরে বলছে পেপারে ক্লিক করতে, রাইট পেপার হাইট ওয়াইড, পেপারটা চড়ায় কতটুকু আছে এবং উচ্চতায় কতটুকু আছে। যেটা প্রথমে বলছিলাম যে ডকুমেন্ট যখন আমরা তৈরি করি একটা নির্দিষ্ট সাইজ নিয়ে আসে, ওই সাইজে যদি প্রিন্ট না করতে হয় তাহলে আমাদের যেই পেপারে প্রিন্ট হবে সেটার সাইজে দিতে হবে। এখন আমরা পেপারে যে সেই কাজটা করব, পেপারে যে কি সেই কাজটা করব। তো এইখানে যেটা বলছিলাম যে আমাদের নির্দিষ্ট পেপার সাইজে যদি তৈরি করতে হয় তাহলে এই যে এখানে ওয়াইড আছে, পেজটা কতটুকু চড়া আছে আমরা রুলার দিয়ে ধরে সেটাকে দেখবো, সেটা ওয়াইডে কতটুকু, চড়ায় কতটুকু এবং হাইটে কতটুকু সেটা এখানে লিখে দিব। আর যদি নির্দিষ্ট পেপার সাইজ হয়, যেমন যেটা বললাম প্যাডের ক্ষেত্রে, প্যাডের ক্ষেত্রে হবে A4 সাইজ। যদি পেপার সাইজ আছে এখানে আপনি ক্লিক করবেন, অনেক পেপার সাইজ এখানে আছে, এখান থেকে আপনি আপনার নির্দিষ্ট পেপার সাইজটা নিয়ে নেবেন। তো এত পেপার সাইজ মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করার কোনো দরকার নাই, দুইটা পেপার সাইজ আপনাকে জানলেই হবে, কারণ কম্পিউটার থেকে দুইটা পেপার সাইজ বেশি বের হয়। একটা হলো A4 যেটা প্যাডের ক্ষেত্রে, অথবা সাদা কাগজ যদি দরখাস্ত বা বায়োডাটা হয় সেই ক্ষেত্রে A4।
A4 সিলেক্ট করলে আপনার এখানে ওয়াইড এবং হাইট চলে আসবে, এই A4 সাইজের মাপ কতটুকু সেটা চলে আসবে। আর যদি স্ট্যাম্প হয় তাহলে আপনাকে দিতে হবে লিগ্যাল সাইজ। কি সাইজ? লিগ্যাল সাইজ 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। ঠিক আছে, এখানে চলে আসবে। এখন এমন একটা পেপার সাইজ আসলো, হয়তোবা নামটা এখানে আছে, পেপার সাইজটা এখানে আছে, কিন্তু আপনি জানেন না, জানারও দরকার নাই। আপনি রুলার দিয়ে মেপে এখানে বসায় দিবেন, মনে করেন 7 ইঞ্চি হলো চওড়ায় আর হাইটে হলো 10 ইঞ্চি। লেখার পর যদি কোনো পেপার সাইজের সাথে মিলে যায় তাহলে এখানে চলে আসবে সেই পেপার সাইজ। কথা বুঝছেন? আর যদি না মিলে, মনে করেন 5 ইঞ্চি বা 10 ইঞ্চি হলো, তাহলে এখানে কোনো নাম আসবে না, কাস্টম সাইজ আসবে। প্রশ্ন হলো এখানে, তো নির্দিষ্ট সাইজ না আসলে তো এটা প্রিন্ট হবে না, বা এটা কি প্রিন্ট হবে কিনা। যেহেতু কাস্টম সাইজ শব্দটা এখানে দেওয়া আছে, তার মানে এটাও প্রিন্ট হবে। যদি কাস্টম সাইজ শব্দটা এখানে না দেওয়া থাকতো তাহলে আপনি ইচ্ছা মতো এখানে পেপার সাইজ বসাতেই পারতেন না। কথা বুঝেন নাই? যেই সাইজেই হোক না কেন আপনি এখানে দিবেন। তো আমি এখান থেকে A4 সাইজ দিয়ে দিলাম। A4 সাইজ হলো 8.27 11.69। মনে রাখবেন, সহজে বোঝার জন্য আমি এখান থেকে লিগ্যাল সাইজটা সিলেক্ট করি, তাহলে বাস্তবে এটা আসলো কিনা সেটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি নিয়ে নিলাম। টপ মার্জিন কত দিয়েছিলাম আবার দেখে নেই, 2.5 ইঞ্চি। বটম লেফট রাইট 1 ইঞ্চি করে। পেপার হাইট ওয়াইড 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি। এখন ওকে দেন। এই পেপার সাইজটা ওই মাপে আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন পেজটা লম্বা হয়ে গেছে, লম্বা হয়েছে না? এখন আমরা যে মার্জিনটা দিলাম বা যে পেপার সাইজটা দিলাম সেটা কি আসছে কিনা বা সেটাকে বুঝবো কিভাবে, সেটা যে আসছে সেটা কিভাবে বুঝবো? দেখেন এই যে আমাদের রুলার আছে, এখানে একটা রুলার আছে। এটাকে বলা হয়, উপরে যেটা আছে এটা বলা হয় হরাইজন্টাল রুলার, আর বাম পাশে যেটা আছে এটা বলা হয় ভার্টিক্যাল রুলার। ভার্টিক্যাল রুলার হাইট দেখায় আর হরাইজন্টাল রুলার ওয়াইড দেখায়। প্রথমে আমরা দেখি, আমরা বটম এবং লেফট এবং রাইটে যে মার্জিনটা দিছি সেটা ঠিক আছে কিনা। এই যে এখানে দেখেন 1 ইঞ্চি, এখানে দেখেন 1 ইঞ্চি আছে, তো এখানে 1 ইঞ্চি হবে 0.9 এ। আর মেজারমেন্টের নিয়ম হলো যেখানে পয়েন্ট শেষ হয় সেখান থেকে আরেকটা পয়েন্ট শুরু হয়। এখন যেখানে শেষ হলো তারপর থেকে যদি পয়েন্ট আরেকটা ধরি বা আরেক ইঞ্চি ধরি, তাহলে মাঝখানে 1 ইঞ্চি বা 100টা বাদ দিল না, তাহলে মেজারমেন্ট ঠিক থাকবে। আর্মহোলের মেজারমেন্ট দেওয়া আছে আপনার 15 সেন্টিমিটার। ওইখানে যদি আপনি মেজারমেন্ট যদি আপনি 16 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার দেন, মাঝখানে একটা পয়েন্ট বাদ দিয়ে, তাহলে ওইটা সঠিকভাবে মাপ আসবে না, আসবে? তো পয়েন্ট যেখানে শেষ সেখানে একটা শুরু। দেখেন 1 2 3 4 5, এই 5 হলো হাফ ইঞ্চি। এখান থেকে আবার শুরু হবে 6 7 8 9 10, এই 1 ইঞ্চি। বামে 1 ইঞ্চি, ডানে 1 ইঞ্চি, 2 ইঞ্চি হলো। মাঝখানে আছে 6.5 ইঞ্চি, তাহলে ডানে বামে 2 ইঞ্চি, মাঝখানে 6.5 ইঞ্চি, কত হলো? 8.5 ইঞ্চি হয়েছে। আমরা যে পেপার ওয়াইডে দেখছিলাম 8.5 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এখন টপে দেখেন, টপে আমরা দিয়েছিলাম 2.5 ইঞ্চি মার্জিন। এই যেখানে আছে 0.5, এখানে কি আছে 0.5, আর এখানে আছে 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি দেখাই যাচ্ছে, তাহলে উপরে 2.5 ইঞ্চি হবে। বটমে ছিল 1 ইঞ্চি। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 2.5 ইঞ্চি আর 1 ইঞ্চি কত হলো? 3.5 ইঞ্চি। আর মাঝখানে আছে আমাদের 10.5 ইঞ্চি, তাহলে কত হলো? মাঝখানে আছে আমাদের 10 ইঞ্চি, না মাঝখানে 10.5, ঠিক আছে 10.5 ইঞ্চি আছে। এই যে এখানে 10 শেষ হলো আর এখানে আছে অর্ধেক, এখানে আছে কি 0.5, তাহলে কত হলো? 14 ইঞ্চি হচ্ছে। তাহলে আমরা যে মেজারমেন্ট দিছি সেটা বুঝতে পারছেন? কোনো সমস্যা নাই। পেপার পেজ সেটআপ হলো যে কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে, যে কোনো প্রোগ্রামে ডকুমেন্ট তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পেজ সেটআপের মধ্যে যে কটা বিষয় আলোচনা হলো, মার্জিন, টপের গুরুত্ব কতটুকু,
বটম লেফট সাইডে গুরুত্ব কতটুকু, প্রত্যেকটা আপনাদের আলাদা আলাদা ব্যাখ্যা লিখতে হবে। ওরিয়েন্টেশন, পোর্ট্রেটের গুরুত্ব কি বা পোর্ট্রেটের ব্যাখ্যা কি, ল্যান্ডস্কেপের ব্যাখ্যা কি, ওরিয়েন্টেশনের সাথে মার্জিনের পার্থক্য কি বা সম্পর্কটা কি, সেটা আপনাদের, আমি তো বললামই সব, এগুলো আপনাদের লিখতে হবে। পেপারের মধ্যে হাইট ওয়াইডের সাথে পেপার সাইজের সম্পর্ক কি, সেটা আপনাদের অ্যাসাইনমেন্টে ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। যেগুলোর আলোচনা বড় হয় সেগুলোর অ্যাসাইনমেন্টও বড় হবে। বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ।